লোকজনের সঙ্গে এই বিষয় নিয়ে দীর্ঘদিন যাবৎ কথা বলছেন আমি জানি। সো আমি আপনার কাছে একটু বুঝতে চাই যে এই যে ওপেননেসটা এটা কতটা জরুরি, এবং মিস্টার হেলাল কথা বলবার সময় বলছিলেন যে তার সন্তানদের একটা ডার্ক পাস্ট আছে। এই সময়টা যেটাকে তিনি পাস্ট বলছেন বা যাদের এখন বর্তমান আছে, এটা কতটা আসলে ডার্ক? অনেক ধন্যবাদ, এবং অনেক ধন্যবাদ তৃতীয় মাত্রাকে এবং চ্যানেল আইকে এত সুন্দর একটা বিষয় নিয়ে অনুষ্ঠান আপনারা আগেও করে এসেছেন এবং বরাবরের মতো এই বিষয়টা নিয়েই ফোকাস করছেন। এটা আসলেই ওপেননেসের বিষয়টা আমাদের মাঝে এখনও মনে হয় অনেকটুকুই কম, কারণ আমরা যখন আসলে যেহেতু এই জায়গা থেকে ব্যক্তিগত অভিজ্ঞতা জায়গা থেকে যদি একটু শেয়ার করি, যখন কেসগুলো পাই আমরা কিন্তু খুব সিভিয়ার লেভেলে পাই। কেউ কিন্তু এসে বলে না যে আমার সন্তানের এই অবস্থা, বা খুব যখন আচরণগত, যেমন একটা কেউ যখন আসক্তিতে আসলে পড়ে যায় তখন তার কগনিটিভ ফাংশন যেটা আমরা বলি, একটা চিন্তার একটা বিকৃতি ঘটে, আচরণগত অনেক পরিবর্তন হয়, তার অনেক ধরনের ফাংশনাল ইম্পেয়ারমেন্ট হয়, যেটা আসলে দৈনন্দিন জীবনের অনেকগুলো কাজে তার অনেক সমস্যা হয়। তো সেই জায়গাগুলো যতক্ষণ না পর্যন্ত না হচ্ছেন, বাবা মারা কিন্তু আসলে বিষয়গুলো অ্যাড্রেস করেন না এবং আমাদের কাছে নিয়ে আসেন না। যখন নিয়ে আসে তখন হয়তো সে আর এটাকে শুধুমাত্র কাউন্সেলিং বা মেডিসিনের মাধ্যমে একদম ঠিক হয়ে যাওয়ার বিষয়টার মধ্যে আর থাকে না, তখন তাকে ভর্তি করে চিকিৎসা করতে হয়। এবং এটা কিন্তু আমরা জানি যে একটা ক্রনিক রিল্যাপসিং ব্রেন ডিজিজ, কিন্তু এটা যে একটা মানসিক রোগ, এই বিষয়টাকে নিয়েই আমরা অনেক ক্ষেত্রে আসলে এটাকে অ্যাকসেপ্ট করতে পারি না। ড্রাগ অ্যাডিকশনকে আমরা বেশিরভাগ সময় একটা অপরাধ বা নৈতিকতা বিবর্জিত একটা বিষয় বলে আসলে কনসিডার করি, যার কারণে সমাজে মানুষ আসলে এটা নিয়ে ওপেন হতে চায় না। তো মনে করে যে আমি আসলে কোন ঝামেলায় আবার পড়বো গিয়ে, বা আমার চাকরি পেতে সমস্যা হবে, যেটা আমাদের সম্মানিত অতিথি স্যার বলছিলেন যে বিয়ের ক্ষেত্রে অনেক ধরনের সমস্যা। তো এই বিষয়গুলো কিন্তু সমাজের স্টিগমা এবং অনেক ধরনের বাধার কারণে কিন্তু ওপেন হতে চায় না। তো যখন আসলে একেবারেই পারছে না তাকে আসলে নিয়ন্ত্রণ করতে, তখন কিন্তু আসলে আমরা তাদেরকে পাচ্ছি এবং তাদেরকে দীর্ঘমেয়াদী চিকিৎসা পদ্ধতির মধ্যে দিয়ে আসলে যেতে হয়, যেটা প্রায় 2 বছর কমপক্ষে লাগে, এবং তারপরও কিন্তু এটা চলমান প্রক্রিয়া। 2 বছর পর্যন্ত আমরা বলি যে একটা ফলো আপের মধ্যে থাকতে, এবং তারপরে কিন্তু তার সাপোর্ট গ্রুপ আরও বিভিন্ন কিছুর সাথে আমরা যুক্ত করে দিই, যাতে সে লং টাইম আসলে এটার মধ্যে দিয়ে যেতে পারে, নিজেকে ক্লিন রাখতে পারে। তো সুতরাং স্টিগমার জায়গাটা আমাদের এখানে রয়েছে। ওপেন হতে পারছে না, বাবা মারা ডিনায়াল ফেজে থাকে, তারাও অ্যাকসেপ্ট করতে পারে না তাদের সন্তান আসলে এই কাজটা করতে পারে, এবং সন্তানরা অনেক সময় অ্যাকসেপ্ট করতে পারে না যে না, এটা আসলে আসক্তি নয়। তো আমরা হয়তো অকেশনালি ইউজ করছি, কিন্তু পিয়ার প্রেশারে, হ্যাঁ, এবং এটার উপর যে নির্ভরশীলতা তার তৈরি হয়েছে, এটা ছাড়া থাকতে পারছে না, বা হয়তো মনে করছে আমি চাইলেই তো ছেড়ে দিতে পারবো, কিন্তু এই বিষয়টা আসলে এতটা সহজ না। তো এটা যখন তারা বুঝতে পারছে ততদিনে অনেকটুকুই হয়তো লেট হয়ে যায়, অনেক দেরি হয়ে যায়। একটা বিষয় আপনি যেটা বলছিলেন যে এই পুরোপুরি ভালো হওয়া, যেমন যারা খুবই ডিপার লেভেলে অ্যাডিক্টেড, ভালো হয়ে যাওয়ার পরে বারবার ফিরে যাওয়ার প্রবণতাটা কেমন থাকে, এবং সেই ক্ষেত্রে আসলে প্যারেন্টসদের বা যে অসুস্থ, আমরা মানসিকভাবে অসুস্থ যদি বলি বা প্যাশেন্ট বলি আপনার, সেই প্রবণতাটা কীরকম থাকে, এবং সেক্ষেত্রে আসলে করবার কি? এটা অনেকটুকুই আসলে ডিপেন্ড করছে তার এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের উপর। যদি আমরা বলি যে মাদকাসক্তির কারণটা কি, এটা আসলে বায়ো সাইকো সোশ্যাল একটা ফ্যাক্টর। তার জেনেটিক কিছু বিষয় থাকতে পারে, তার সাইকোলজিক্যাল, অনেক সময় মানসিক রোগ থেকে মাদকাসক্তি হতে পারে, বা মাদকাসক্তি থেকেও অনেক সময় মানসিক রোগের দিকে ধাবিত হতে পারে। সো এর পরবর্তীতে আসে সোশ্যাল ফ্যাক্টরগুলো। আমার এনভায়রনমেন্টটা কেমন, আমার বাসার ফ্যামিলির সাথে আমার কানেকশন বা আমার বন্ডিংটা আসলে কেমন, আমার পিয়ার প্রেশার, আমার পিয়ার গ্রুপটা আসলে কেমন, এবং আমি কোথায় আসলে সেই জায়গাগুলোতে আমি অ্যাপ্রিসিয়েটেড হচ্ছে কিনা, আমাকে ভ্যালুড করা হচ্ছে কিনা, আমার সোশ্যাল স্কিলগুলো কেমন, সামাজিক দক্ষতার জায়গাগুলো, এবং সাথে আমার খাপ খাইয়ে নেওয়ার প্রবণতা, মানসিক চাপ। আমরা দেখি যে ম্যাক্সিমাম সময় কিন্তু মানসিক চাপ সহ্য করতে না পেরে হতাশা, বিষণ্ণতা, এইসব জায়গাগুলো থেকে কিন্তু আসলে অনেকটুকু মাদকাসক্তির দিকে ঝুঁকে যায়। কোনো একটা সম্পর্ক ভেঙে গেছে, সেখানে হয়তো সে কোপ করতে পারছে না, খাপ খাওয়াতে পারছে না, সেসব জায়গাগুলো থেকেও কিন্তু মাদকাসক্তির যথেষ্ট কারণ, যেটা এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের দিকে আমরা দেখি। তো এই যে কজগুলোকে নিয়ে যখন আমরা একসাথে কাজ করি, ইটস আ হলিস্টিক অ্যাপ্রোচ। তো আমাদের ট্রিটমেন্টটাও কিন্তু বায়োসাইকোসোশ্যাল মডেলে হয়। তো শুধুমাত্র আমরা ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট যে করা হয় তা কিন্তু না, সেখানে সাইকোলজিক্যাল, ফ্যামিলি থেরাপি, এবং পরবর্তীতে সোসাইটিতে কীভাবে আবার নতুন করে রিইন্টিগ্রেট করবে নিজেকে, সেই জায়গাগুলো আসলে শেখানো হয়। কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় যে আমাদের যারা পেশেন্ট, যারা গার্ডিয়ান থাকে, তাদের অনেক সময় চিন্তাভাবনা এমনটাই থাকে যে এখানে একটা 4 মাস বা 6 মাস আমি দিয়ে দিয়েছি, তারপরে হয়তো পুরোপুরি সুস্থ হয়ে আসলে বের হলো।
কিন্তু ট্রিটমেন্টটা আসলে কিন্তু শুরু হয় তার ওখানে যাওয়ার পরে, সমাজে পুনর্স্থাপিত হওয়ার পরে। কারণ এখানে তো সেটা কন্ট্রোল এনভায়রনমেন্টে আছে, রিহ্যাবিলিটেশন কেয়ারে। ওখানে যখন যাচ্ছে তার অ্যাভেলেবিলিটি থাকছে, তার পিয়ার গ্রুপ তো আবার সে পাচ্ছে, সেখানে সে কীভাবে নিজেকে কোপ করবে। তখন সবচেয়ে বেশি দরকার আসলে পরিবারের সচেতনতা এবং তার নিজেকে নিজে একসেপ্ট করে সেই জায়গায় না বলার শক্তি, এই বিষয়গুলো আসলে তার অর্জন করাটা খুব দরকার। এবং যেটা নিয়ে আসলে আমরা কাজ করি, লাইফস্টাইল মডিফিকেশন নিয়েও কাজ করা হয়। এবং এই যে না বলতে পারে সেটা পার্সোনালিটির সঙ্গে সম্পর্কিত। একদমই তাই। এবং এটা অনেকেই আসলে পারে না না বলতে, যে আসলে আমি কি বলবো। তখন আমরা আসলে ওই যে রিহ্যাবিলিটেশন প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু এটা আমরা শিখিয়ে দিই, কিন্তু তারপর এটা রিল্যাপস করে। রিল্যাপসের সংখ্যা এতটাই বেশি যে এটা আমাদের সেভাবে সঠিক কোনো গবেষণা বাংলাদেশে এখনো নাই। তো সেই জায়গা থেকে আসলে যদি বলি যে আমাদের ম্যাক্সিমামে কিন্তু আমরা যেহেতু বলছি এটা ক্রনিক রিল্যাপসিং ব্রেন ডিসঅর্ডার, তার মানে এটা রিল্যাপস করবেই, এটাই এটার প্যাটার্ন। তো সুতরাং রোগীকে নিজেকে আসলে সচেতন হতে হবে, পরিবারকে সচেতন হতে হবে, মনিটরিংয়ের জায়গাটা খুব স্ট্রং রাখতে হবে। এবং অবশ্যই আমরা অলওয়েজ বলে থাকি ABC, অ্যাভয়েড ব্যাড কোম্পানি। এটা একদম এটার মধ্যে খুব স্ট্যান্ড করতে হবে আর কি নিজের মধ্যে। মিস্টার হেলাল, আপনার কাছ থেকে আপনার এক্সপিরিয়েন্সটা শুনে, যে বারবার ফিরে যাওয়ার যে প্রবণতা সাবরিন বলছিলেন, আপনার ছেলেদের ক্ষেত্রে কি বলছে? আমার মনে আমরা প্যারেন্টস হিসাবে অস্থির থাকতাম তখন, যে 2 মাস হলো একটু ভালো লাগছে, ঠিক আছে নিয়ে আসি। রিহ্যাব সেন্টার কিন্তু বলতো না এখনো রাখেন, আমরা কিন্তু জোর করে নিয়ে আসতাম। আনাতে কি হতো যে ও আবার 2-4 দিন পরে আবার ঢুকে যেত। তবে এখানে ওনার কথার থেকে একটা জিনিস আসছে যে এডিকশনটাকে আমরা ক্রাইম হিসাবে দেখছি। এখনও কিন্তু বাংলাদেশে এডিকশনটাকে ক্রাইম হিসাবে দেখে। যখন আমার সন্তান এডিক্ট হলে ওকে যদি আমি ক্রিমিনাল ভাবি, আমি তো কখনো ট্রিটমেন্টের জন্য যাব না। যে কারণে যে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আমরা শুনি যে 50 লাখ। এবং আরেকটা প্রশ্ন, যে এটা নৈতিকতার সঙ্গে কতখানি সম্পর্কিত, সেটাও একটা বিষয়। হ্যাঁ, ওইটাও আছে। কিন্তু যখন এটাকে ক্রাইম হিসাবে ধরা হয় তখন কিন্তু প্যারেন্টসরা একটা পা পেছনে দিয়ে রাখে। কারণ আপনি 70 লাখের বেশি বলে ড্রাগ এডিক্টস আছে, আর আমাদের 300-র মতো প্রবাবলি রিহ্যাব সেন্টার আছে মেবি বাংলাদেশে মেবি 5000 বেড আছে। আর ওখানে আবার যারা জয়েন করে রিল্যাপস করে অনেকে বারবার যায়। তো এই 300 রিহ্যাব সেন্টারও, আমি তো একটা রিহ্যাব সেন্টার চালিয়েছি 6 বছর। এবং কোনো রিহ্যাব সেন্টারের বিরুদ্ধে অভিযোগ আছে, সেখানেও এক্সেপশনাল ওটা আছে। কিন্তু আমার পয়েন্টটা হলো যে এই 300 রিহ্যাব সেন্টার তো সুপারফুল থাকার কথা। যদি 70 লাখ পেশেন্ট থাকে, তো কেন এই রিহ্যাব সেন্টারগুলিতে অর্ধেকও পেশেন্ট থাকে না? এটা না থাকার একটা বড় কারণ সামাজিক দিকটা তো আছেই, যে ভালোভাবে দেখে না। কিন্তু যেহেতু এটাকে ক্রাইম হিসাবে ট্রিট করা হয় আইনের চোখেও, এটাও কিন্তু একটা কারণ প্যারেন্টসরা রিহ্যাব সেন্টারে দিতে চায় না। প্রকৃত অর্থে রিহ্যাব সেন্টার কতগুলো আছে আপনি সংখ্যার বিচারে দেখলে? আমি প্রকৃত অর্থে, মানে কোয়ালিটির অর্থে, মানে আপনি তো দেশে বিদেশে 2 রকমের অভিজ্ঞতাই আপনারা আছে সেই অর্থে, এবং আপনি নিজেও একটা বলছিলেন যে 6 বছর রান করেছেন, সেই অর্থে যে সংখ্যাটা আপনি বলছেন, এগুলো আসলে রিহ্যাব করবার জন্য, রিহ্যাবিলিটেশনের জন্য কতটা কার্যকর, মানে লজিস্টিক্যালি, ইনফ্রাস্ট্রাকচার ওয়াইজ? এখন হয়তো কার্যকর, কারণ ডিএনসি মোটামুটিভাবে ট্রেনিং দিচ্ছে, ওখানে সাইকিয়াট্রিস্ট, সাইকোলজিস্ট থাকতে হচ্ছে, কিছু নিয়মকানুন বেশ ভালোই করেছে। বাট মানে আমাদের এখন ওইটা হয় না যে খোলামেলা জায়গায়। এখন যেসব রিহ্যাব সেন্টারে আছে ওখানে ঢুকলে ওরা আকাশ দেখতে পারে না, যে খোলামেলা জায়গায়। অথচ আপনি থাইল্যান্ডে, সিঙ্গাপুরে, মালয়েশিয়াতে, ইভেন ইন্ডিয়াতে খোলামেলা জায়গায় ওরা নর্মাল লাইফ লিড করে, আর এখানে করে কি বন্ধ করে রাখতে হয়। এইসব ফ্যাসিলিটিসের জন্য কিন্তু সরকার অ্যাসিস্ট্যান্স দিতে হবে। গভর্নমেন্টেরও অনেক আইন কানুনের, যেমন এই রিহ্যাব সেন্টারের নিয়ম হলো যে পরিবেশ খুব ঠান্ডা হতে হবে, মানে কমার্শিয়াল স্পেসে রিহ্যাব সেন্টার হবে না। কিন্তু সিটি কর্পোরেশন রেসিডেন্সিয়াল এরিয়াতে ট্রেড লাইসেন্স দিচ্ছে না। তার মানে কি, আমার যদি রিহ্যাব সেন্টার করতে হয় কমার্শিয়াল এরিয়াতে করতে হবে। কমার্শিয়াল এরিয়াতে করতে হলে তো আমার জায়গা দেওয়া, বড় জায়গা দেওয়া ইজ অলমোস্ট ইম্পসিবল। সুতরাং আমার তো এটাকে রেসিডেন্সিয়াল এরিয়াতে করতে হবে।